জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। কলকাতা শহরের দ্বীপ, এ কি অদ্ভুত দৃশ্য! শোন, কিছুই অদ্ভুত না। গঙ্গায় এই সময়ে রোজই দিনে আর রাতে ওই ভাটার সময় চড়া পড়ে, আর ওই জোয়ার এলেই ডুবে যায়। সে কি, এ খবর তো জানা ছিল না। জানবি কি করে? তোরা তো সব বালিগঞ্জের মতো ইটকাঠের জঙ্গলে থাকিস, পাশের বাড়ির খবর রাখিস না তো? আরে বাগবাজারের গঙ্গা তো তোদের পক্ষে বিদেশি নদী, ম্যাপ দেখে তবে চিনতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝেছি বাবা, থাম এবার। আচ্ছা, আমরা ওখানে যেতে পারি না? চল না রে। হ্যাঁ, যেতে পারি, চাইলেই যেতে পারি। শুধু একটা পানসি দরকার। পানসি? আরে নৌকো। ও তাই বল। উফ, আমি ভাবতেই পারছি না, কি এক্সাইটেড লাগছে রে। ডাকো ডাকো, তাহলে একখান পানসিই ডাকো। আমরা কলকাতাতেই না হয় একটু দ্বীপ ভ্রমণ করে আসি। মন্দ বলিসনি কিন্তু। আর তারপর ভ্রমণ কাহিনী লিখে একটা লিটল ম্যাগে ছাপিয়ে দেব। আরে লিটল ম্যাগাজিন কেন, এই তো একেবারে অ্যাডভেঞ্চারের গল্প। সোজা বই আকারে ছাপিয়ে বের করে ফেল। তা যা বলেছিস ভাই। আর এই করে যদি একবার বিখ্যাত হয়ে যায়, তোরা। হেমেন্দ্র কুমার রায়ের গল্প কলকাতার বিজন দ্বীপে অবলম্বনে আজকের গল্প নির্জন দ্বীপের রহস্য। কলকাতায় থাকলেও অনেকেই এ শহরের অনেক খবরই রাখেন না। কলকাতার গঙ্গার কথাই ধরা যাক। এই নদী যে শুধুই কলকাতার তেষ্টা মেটায় তা তো নয়। বাণিজ্যে কলকাতার লক্ষ্মী লাভের আসল কারণ হলো এই গঙ্গা। স্নান করতে গিয়ে, বেড়াতে গিয়ে বা পারাপার হতে গিয়ে গঙ্গাকে দেখেনি কলকাতায় এমন লোক কেউ নেই বোধহয়। তবু জিজ্ঞাসা করলেই জানা যাবে যে কলকাতার গঙ্গার বুকেও যে বছরের নির্দিষ্ট একটা সময় দিব্যি একটা ছোট্ট দ্বীপের মতো বালুচর জেগে ওঠে। এই দৃশ্য অনেকেই দেখেননি। হেমেনের কয়েকজন বন্ধুই ছিল ওই দলে। গঙ্গার বুকে জেগে ওঠা এই দ্বীপের কথা তারাও জানত না। হেমেনের বাড়ি গঙ্গার ধারেই। একদিন সকালে তার কয়েকজন বন্ধু পরেশ, নবীন, ছন্দারা তার বাড়িতে বেড়াতে এসেছিল। গঙ্গার ধারের বারান্দায় বসে চা খেতে খেতে হঠাৎ ওই বালুচর মানে দ্বীপটা দেখে তারা যেন আকাশ থেকে পড়ল। বাগবাজারের কাছ থেকে দ্বীপটা সমানভাবে চলে গেছে বালি ব্রিজের দিকে। চওড়ায় সেটা বেশি নয় বটে, কিন্তু লম্বায় অন্তত মাইলখানেক তো হবেই, তার বেশিও হতে পারে। ছন্দা তো একেবারে শহুরে মেয়ে বলতে যা বোঝায় তাই। জন্মে কখনো গ্রাম বা ধানের ক্ষেতও দেখেনি। সবচেয়ে বিস্মিত হলো সেই। ছন্দার এই বিস্ময় আর উত্তেজনার রেশ আস্তে আস্তে সকলের মধ্যেই ছড়িয়ে পড়ল। আর অবশেষে বন্ধুরা সবাই মিলে ঠিক করলো যে তারা এবার সেই দ্বীপেই ভ্রমণে বেরোবে। কিন্তু তখনও পর্যন্ত কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে তাদের এই ভ্রমণটা সত্যি সত্যি টান টান উত্তেজনার একটা অসাধারণ অ্যাডভেঞ্চারের গল্পই হয়ে দাঁড়াবে। অবশেষে সবাই মিলে একটা দিন ঠিক করল, যেদিন তারা ওই ভ্রমণে বেরোবে। সেই নির্দিষ্ট দিনে গঙ্গার চড়ায় গিয়ে লাগলো তাদের পানসি। চরের একটা জায়গায় কয়েকটা বড় বড় নৌকো বাঁধা ছিল। অনেকগুলো কুলি চর থেকে ঝুড়ি করে বালি তুলে সেই নৌকোগুলোই গিয়ে বোঝাই করে আসছে। গঙ্গার এক পারে কলকাতার অগণ্য বাড়ির থাক সাজানো রয়েছে, আর এক পারে গাছের সার, চিমনিওয়ালা, কলকারখানা, মন্দির। উত্তর দিকে বালি ব্রিজের একদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দির ও আরেক দিকে বেলুর মঠের গম্বুজ। চরের যে দিকটা নির্জন
ওরা 4 জন সেই দিকে গিয়েই নামল। ফুরফুরে বাতাসে ঘন কালো লম্বা চুল আর বেগুনি শাড়ির আঁচল উড়িয়ে ছন্দা মহা আনন্দে ভিজে বালির ওপরেই ছুটোছুটি শুরু করে দিল। এই ছন্দা, অত দৌড়স না কিন্তু, পড়ে যাবি তুই। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না রে। ক্ষণে ক্ষণে মনে মনে শুনি অতল জলের। কি সুন্দর জায়গাটা! ভাবতেই পারিনি এরকম একটা জায়গা আমাদের এই কলকাতাতে আছে। তবে বলেছিলাম না? আরে আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না, কলকাতার বুকে এই দ্বীপে আমরা দাঁড়িয়ে আছি। তবে আমার কি মনে হচ্ছে জানিস, চটটাকে ডাঙা থেকেই ভালো লাগছিল বেশি। এখানে তো ভ্রমণ কাহিনী লেখবার কোনো রঙিন মাল মশলাই চোখে পড়ছে না রে। ওখানে বালি বোঝাই নৌকো, চরের চারপাশে গঙ্গার ঘোলা জল, জেলে ডিঙি, আর এখানে মাথার উপরে উঠছে কতগুলো গাংচিল। হ্যাঁ, এই নিয়ে কি ভ্রমণ কাহিনী লেখা যায়? আরে রাখ তো তোর ভ্রমণ কাহিনী, জীবনে যা দেখিনি আজ সশরীরে সেটাই দেখতে পাচ্ছি। আরে এটাই তো সবচেয়ে বড় কথা। ওরে কলকাতার বুকে আমরা একটা দ্বীপে এসেছি, ব্যাপারটাকে এনজয় কর। দেখ, এই জায়গাটাকে যদি আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুমাত্রা কিংবা ওই শ্রীলঙ্কার ক্ষুদ্র সংস্করণ বলেও মনে করি, তাহলে কার সাধ্য আছে প্রতিবাদ করে? হ্যাঁ হেমেন, এই হেমেন, একবার এদিকে আয় তো, দেখ তো এগুলো কিসের দাগ। হেমেন ছন্দার দিকে এগিয়ে যায়। নবীন আর পরেশও হেমেনের পিছু নেয়। তারপর ছন্দা যেখানটা দাঁড়িয়েছিল সেখানে গিয়ে বালির ওপরে নিচু হয়ে পড়ে অত্যন্ত কৌতূহলে কিসের দিকে যেন অনেকক্ষণ তাকিয়ে থাকে হেমেন। তারপর অস্ফুটে বলে, সত্যি তো, বালির ওপরে অনেকগুলো অদ্ভুত চিহ্ন। এগুলো কিসের দাগ? আরে এটা পায়ের দাগ না? ও কোনো জীবজন্তুর হবে বলে মনে হয়। আমরা কেউই পদচিহ্ন বিশারদ নই ঠিকই, তবু আমি নিশ্চিত যে এই দাগগুলো কোনোভাবেই কোনো চারপের পায়ের দাগ নয়। এগুলো যার পায়ের দাগ, মনে হচ্ছে সে 2 পায়েই হাঁটে, জানিস? মানুষ 2 পায়ে হাঁটে ঠিকই, কিন্তু এগুলো তো মানুষের পায়ের দাগ নয়। আরে পাখিও তো 2 পায়ে হাঁটতে পারে, কিন্তু কোনো পাখির পায়ের দাগ এত বড় বা এরকম দেখতে হবে না, বুঝলি? এমন বড় যার পা, তার চেহারাটাও না জানি কি বিশাল হবে। ওই দেখ, ওই দেখ, পায়ে আবার বড় নখও আছে। কি ভয়ানক রে! এই দেখ, 2 লাইন ধরে টানা পায়ের দাগ দেখা যাচ্ছে। গঙ্গা থেকে কোনো জীব উঠে চরের ওপর এসে আবার জলে ফিরে গেছে, বুঝলি? হ্যাঁ, কিন্তু যে কোনো জলের প্রাণী তো 2 পায়ে ভর দিয়ে জল থেকে উঠে আসতে পারে। সে তো কুমিরও ডাঙায় ওঠে, তার পায়েরও অভাব নেই। কিন্তু এগুলো... ছাড়, এত ভেবে আর লাভ নেই। এগুলো পায়ের দাগের মতন দেখতে বটে, কিন্তু কি বলতো, এগুলো পায়ের দাগই নয়। চল চল চল। এরপর নবীন ও পরেশের কথায় সায় দিয়ে বলল যে পরেশের কথাই ঠিক। গঙ্গার স্রোতের তোড়েই বালির ওপরে ওই অদ্ভুত দাগগুলো হয়েছে। তাছাড়া ওদের কেউই আর তখন কিছু ভাবতে পারছিল না। ওদের আরও মনে হলো যে দাগগুলো যদি কোনো জন্তু জানোয়ারের পায়ের দাগই হয়, তবে তেমন সৃষ্টি ছাড়া আজগুবি অদ্ভুত জীব কলকাতার গঙ্গার চরে আসবেই বা কেমন করে? আর এলেও খবরের কাগজের রিপোর্টারদের চোখকে তারা ফাঁকি দিতে পারত না কিছুতেই। তবে এই দাগগুলো দেখতে ছন্দা তাদের ডাকলেও সে কিন্তু আপন মনে একা একা হাঁটতে হাঁটতে বাকি 3 জনের থেকে অনেকটা দূরে এগিয়ে গেছে। কড়া রোদে ঘেমে ক্লান্ত হয়ে ছন্দাকে ডেকে নিয়ে তারা পানসির দিকেই ফিরে চলল। হাঁটতে হাঁটতে ছন্দা বলল, আমার কিন্তু ভারী ভালো লাগছে, এক্ষুনি যেতে ইচ্ছেই করছে না। না, আর থাকার উপায় নেই। একটু পরেই জোয়ার আসবে, চর ডুবে যাবে। আচ্ছা, রাতে আবার এই দ্বীপটা জেগে উঠবে তো? হ্যাঁ, তা উঠবে, তবে ওই ঘন্টা 4 জন্য। কেন? আজ তো পূর্ণিমা, তাই না? সন্ধেবেলাতেই চাঁদ উঠবে। আজ সন্ধেবেলায় তোদের সকলের এখানে নিমন্ত্রণ রইল।
আমি তোদের রান্না করে খাওয়াবো। কিন্তু সে তো অনেক তোড়জোড় করতে হবে, আর অনেক হাঙ্গামা। ছাড় ওসব ছাড়, এসবের কোনো দরকার নেই ছন্দা, বাদ দে। ওমা, হাঙ্গামা কিসের? তোদের কাউকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, আমি সব গুছিয়ে করব। তোরা খালি দয়া করে দুটো খেয়ে উপকার করিস, তাহলেই হবে। তুই যা মেয়ে, তোকে তো খুব ভালো করেই চিনি। আর একবার জোয়ার না আসা পর্যন্ত নড়তেই চাইবি না, আর তারপর অতক্ষণ এই ভিজে বালির ওপর বসে থেকে শেষমেশ সবার অসুখ করুক আর কি। অতটা কবিত্ব আমার নেই, চল। উফ পরেশ, তুই না বড্ড নীরস রে। বেশ, আমি তোদের জন্য 4খানা ফোল্ডিং চেয়ারও নিয়ে আসবো, যা। এই হেমেন, তুই একটু হেল্প করিস প্লিজ। ঠিক আছে চল, আমি তোকে হেল্প করে দেব। আর শোন না, নৌকোটা আজ সন্ধে থেকেই ভাড়া করে রাখিস। প্রথমে খাওয়া দাওয়া, তারপর চাঁদের রূপলি আলোয় নৌকোয় করে ভ্রমণ। উফ, ওয়ান্ডারফুল। ছন্দা, পরেশ ও নবীন নৌকোর ঘরের ভেতরে গিয়ে বসল, আর হেমেন গেল বুড়ো মাঝির সঙ্গে কথা বলতে। মাঝি, বলছি আজ সন্ধ্যের সময় তোমার এই নৌকোটা নিয়ে আমরা আবার এই চরে আসব। তুমি খালি ঘাটে তৈরি থেকো, কেমন? ওই চরে সন্ধ্যের সময় কতক্ষণ থাকবেন? তা থাকবো, ওই যতক্ষণ জোয়ার না আসে। কি গো, কিছু বলছো না যে? না মানে সন্ধ্যের পর ওই চরে কেউ থাকে না বাবু, জায়গাটার বদনাম আছে। এরপর হেমেনের জোড়াজুড়িতে মাঝি রাজি হলো বটে, তবে সে এও জানালো যে বেশ কিছুদিন আগে তাদেরই এক সঙ্গী বুদ্ধ ওই চরে হারিয়ে যায়। সে রাতে তারা অনেকে মিলে একসঙ্গে যে যার নৌকো বেঁধেছিল চরে। অন্ধকার রাত, তারা সবাই যখন খেয়ে দেয়ে শুয়ে পড়বার চেষ্টা করছিল, হঠাৎ কি একটা দরকারে বুদ্ধ একা চরে গিয়ে নেমেছিল। আর তারপরেই তার একটা বিকট চিৎকার সবাই শুনতে পায়। সঙ্গে সঙ্গে সবাই মিলে আলো টালো নিয়ে বেরিয়ে পড়লেও বুদ্ধকে আর কোথাও তারা খুঁজে পায়নি। ওই রাক্ষসে চর যেন তাদের সঙ্গীকে গিলে ফেলেছিল। হেমেন মৃদু প্রতিবাদ জানিয়ে মাঝির ভুল শুধরে দেবার চেষ্টা করে বলল, আরে চর না মাঝি, তাকে গিলে ফেলেছিল এই গঙ্গা। সে নির্ঘাত জলে ডুবে গেছিল, আর তাই তোমরা তাকে খুঁজে পাওনি। আর এখন এসব এবার মাঝি যেন একটু আনমনা হয়েই খানিকটা হেয়ালি করেই বলে, হতেও পারে আবার না হতেও পারে। কারণ বুদ্ধ হারিয়ে যাবার কয়েকদিন পরে আরও এক রাতে বদ্রী নামে এক মাঝিও তার লোকজন নিয়ে ওই চরেই নৌকো বেঁধেছিল। সকালে উঠে সেই বদ্রী দেখেছিল যে তার দলের একজন লোক নেই। সে যে কোথায় গেল তার খবর কেউ আজ পর্যন্ত পায়নি। তবে হেমেন মাঝিকে আর বিশেষ কিছু বলতে দিল না। মনে মনে ভাবল, মাঝি বোধহয় অহেতুক ভয় দেখাচ্ছে। গঙ্গায় তো রোজই লোক ডুবছে, শুধু শুধু চরের দোষ দিয়ে তাদের আনন্দকে আর নষ্ট হতে দিয়ে কাজ নেই। সে ঠিক করল, মাঝির বলা কথাগুলো সে কোনোভাবেই নবীন, পরেশ বা ছন্দাকে বলবে না। হেমেন এবার একটু অধৈর্য হয়েই মাঝিকে জিজ্ঞাসা করে, কি তাহলে তোমার নৌকো পাওয়া যাবে না, তাই তো? আহা, পাওয়া যাবে না কেন বাবুজি? পয়সার জন্যই তো নৌকো চালায়। আপনি পয়সা দিচ্ছেন, আমরাও নৌকো আনবো। তবে কিনা ওই জায়গাটার বদনাম আছে, এটুকু মনে রাখবেন বাবুজি। ভয় বোধহয় সংক্রামক। হেমেন খানিকটা নিজেকে সাহস দেবার মতোই নিজের মনেই বলতে বলতে ফিরল যে মিথ্যে কারোর মনে ভয় জাগানো কখনোই উচিত নয়। মাঝির গল্প সে হাস্যকর বলেই উড়িয়ে দেবার আপ্রাণ চেষ্টা করে যেতে থাকল। তবে একটা ভয়ে সে কিছুতেই কাটিয়ে উঠতে পারছিল না, আর সেটা হলো চোরাবালির ভয়। একটাই প্রশ্ন তার মনে ঘুরপাক খেতে লাগলো যে চরে চোরাবালি নেই তো? গঙ্গা তখন চাঁদের আলোর সঙ্গে শুধু খেলাই করছিল না, গল্পও করছিল যেন কুলু কুলু স্বরে। আর সেই গল্প যারা বুঝতে পারে তারাই হয় কবি। এদিকে নবীন, হেমেন আর পরেশের মন ভুরিভোজের কথা ভেবেই সরস হয়ে উঠেছে। ছন্দাও আয়োজন কিছু কম করেনি। আমের চাটনি, সন্দেশ আর রসগোল্লা সঙ্গে নিয়েই গিয়েছিল।
মাংস আর পোলাওটা ওখানে গিয়ে রান্না করবে ঠিক করলো। সেই রকম ব্যবস্থা করে সবাই মিলে অবশেষে আবারও দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। দ্বীপে পৌঁছে ছন্দা দুটো পেট্রোলের লণ্ঠন জ্বালালো। যদিও পূর্ণিমার আলোয় সে দুটোর দরকার ছিল না। তারপর দুটো ইকমিক কুকারে রান্না চড়িয়ে দিয়ে বলল, চল এইবারে দ্বীপে খানিকটা ঘুরে আমরা একটু খিদে বাড়িয়ে নিই। হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু খিদে দ্বিগুণ বাড়লে অতিরিক্ত খাবারের যোগান দিতে পারবি। এখানে কিন্তু কলকাতার মতো খাবারের দোকান নেই, এটা মনে রাখিস। আমরা কিন্তু এখন একটা অচেনা নির্জন দ্বীপে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিনসন ক্রুসোর দ্বীপের চেয়েও ভয়ঙ্কর এই দ্বীপ। আর তাছাড়া এখানে ফ্রাইডের মতো কোনো বিশ্বস্ত চাকরও নেই যাকে একটু খাবার কিনতে পাঠাবো। সবাই মিলে গল্পে মশগুল হয়ে চড় ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। তাদেরকে ওইভাবে এগিয়ে যেতে দেখে নৌকো থেকে মাঝি সাবধান করে দিল, বেশি দূর যাবেন না বাবু, এটা কিন্তু বেড়াবার জায়গা নয়। কিন্তু মাঝির কথা তারা কেউ শুনলই না। আর হেমেন সে কথার মানে বুঝতে পেরে মনে মনে একটু তাচ্ছিল্যের হাসি হাসল। তার মনে হলো মাঝি এখনও তাদের অহেতুক ভয় দেখিয়ে যাচ্ছে। আকাশ ভরে তখন জাগছে রূপলি আলোর মৌন সঙ্গীত। সে মূর্ছনায় ভেসে যাচ্ছে চরাচর। ঠান্ডা বাতাসের স্পর্শে তখন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কানের কাছে সেই বাতাস যেন ফিসফিসিয়ে শুনিয়ে যাচ্ছে কুলুকুলু গঙ্গা আর বালুচরের সিম্ফনি। আর আলোর মালায় মালায় এপার ওপার যেন দীপাবলির উৎসবে সেজে উঠেছে। এরই মধ্যে ছন্দা বলে উঠল, এই মাঝির কথা শুনলি? এটা বেড়াবার জায়গা নয় তো কি ঘুমানোর জায়গা নাকি? আমার কিন্তু কিরকম ঘুম আসছে রে। এই কুলুকুলু শব্দ, ঝিরিঝিরি বাতাস আর এমন ঝিলমিলে জ্যোৎস্না, আহা, সবটাই কেমন স্বপ্নময় না? তা সবই যখন স্বপ্নময় আর সঙ্গীতময়, তখন ছন্দার গলাও বা চুপ করে থাকবে কেন? এই ছন্দা, একটা কাজ করতো, চলতে চলতে একটা রবি ঠাকুরের গান ধর দেখি। সকালের তোর সেই গানটা এখনো কানে ভাসছে। হ্যাঁ, ঠিক বলেছিস। রবীন্দ্রনাথের গান হচ্ছে প্রকৃতির নিজস্ব জিনিসের মতো। তার সঙ্গে আজকের এই জ্যোৎস্না মাখা বালুচর, আহা হা হা হা। ছন্দা, নে শুরু কর। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ। কি রে, থামলি কেন? আরে চমৎকার গাইছিলিস তো। বিনা বেনুর সঙ্গত ছাড়াই তুই যেন একদম গঙ্গার সুরে সুর মিলিয়ে গানটা ধরেছিলিস রে। ছন্দা খানিকক্ষণ নীরবে কান পেতে গঙ্গার ঢেউয়ের গান শুনল। তারপর বলল, গঙ্গার সুর? তোরা যদি কেউ না থাকতিস আজ, মানে ধর আজকে এই নির্জন চরে যদি আমাকে একলা বসে গঙ্গার এই কল্লোল শুনতে হতো, তাহলে নিশ্চয়ই আমি ভয় পেতাম, জানিস? ভয় পেতিস? সে কি, কেন? ছন্দা ভয় মেশানো গলায় দ্বীপের চার দিকটা একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, আলোর মধ্যেও সেখানে যেন একটা আব ছায়া মিশে রয়েছে। চারদিকটা পূর্ণিমার আলোয় ভেসে গেলেও চাঁদের আলো যেন এই অদ্ভুত দ্বীপটাকে সম্পূর্ণরূপে স্পর্শ করতে পারেনি। তাই আলোর সঙ্গে একটা ছায়া যেন ক্রমাগত সেখানে লুকোচুরি খেলছে। কলকাতার বাড়ি ঘর এত কাছে, কিন্তু এই নির্জন নিরালা বালুচরের সঙ্গে মানুষের কোনো সম্পর্কই নেই যেন। তাদের মনে হচ্ছে তারা যেন সেখানে অনধিকার প্রবেশ করেছে। মনে হচ্ছে দ্বীপের যেন আত্মা আছে, আর মানুষের ছোঁয়া পেয়ে সে আত্মা বেশ অসন্তুষ্টই হয়ে উঠেছে। আস্তে আস্তে তার মনে হচ্ছে গঙ্গার ডাক যেন ছুটে আসছে অতল পাতালের গভীর অন্ধকার থেকে, যেখানে হাসি নেই, আলো নেই, মানুষ নেই, যেখানে শুধু শীতল মৃত্যুর কঙ্কাল শয্যা পাতা রয়েছে।
যেখানে দয়া, মায়া, প্রেমের নাম কেউ শোনেইনি। গঙ্গার সে শব্দকে তার মনে হলো সে যেন জীবনের বিরুদ্ধে এক সোচ্চার প্রতিবাদ। তাদের চারপাশ ঘিরে চাঁদের আলো বুকে নিয়ে সে শান্ত জলরাশি যেন এক অতল, গভীর, সাংঘাতিক মারণ ফাঁদ পেতে ক্রমশ তাদের চারজনকে গ্রাস করতে এগিয়ে আসছে। ছন্দার সাংঘাতিক ভয় করতে লাগলো। পরেশ খানিকটা বিরক্ত হয়ে বলল, ছন্দা, তুই বড় বিনিয়ে বিনিয়ে কথা বলতে শিখেছিস জানিস। আচ্ছা, তুই কি আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিস? নবীন কিন্তু কোনো কথাই শুনছিল না। নিষ্পলক নেত্রে একদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সে চমকে উঠল। তার দৃষ্টি অনুসরণ করে হেমেন দেখল খানিকটা দূরেই দুটো উজ্জ্বল লণ্ঠন জ্বলছে আর কুকারে তাদের খাবার সিদ্ধ হচ্ছে। হেমেন এবার একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি রে নবীন, কি দেখে ওরকম চমকে উঠলি? ভালো করে তাকিয়ে দেখ। হেমেন তীক্ষ্ণ চোখে আবার সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে এবার তার বুক ছমছম করতে লাগলো। ওখানে কিছুই নেই, কিন্তু তবু তার মনে হতে লাগলো কিছু একটা যেন আছে। কি ওটা? ওটা কি সে শূন্যতার মধ্যে শূন্যতার মূর্তি বলবে, নাকি চাঁদের আলোর মধ্যে ঘনীভূত আলোর মূর্তি? ঠিক দেখা যায় না, আবার দেখাও যায়। যেন নিরাকারের একটা প্রকাণ্ড আকার, কিন্তু ভয়াবহ। পূর্ণিমার ধপধপে আলোয় ভরা সেই দ্বীপে পরিপূর্ণ জ্যোৎস্নার মধ্যে যেন আরও একটা উজ্জ্বলতর আলোর ছায়া ফেলে কে যেন সেখানে নড়ে চড়ে বেড়াচ্ছে। আলোর মধ্যে আলোর ছায়া। তার এই অদ্ভুত অনুভূতিকে সে কিছুতেই বলে কাউকে বোঝাতে পারছিল না। তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। নড়াচড়া করার ক্ষমতাটুকুও যেন সে হারিয়ে ফেলেছিল। তার পা দুটোকে কে যেন ওই দ্বীপে শক্ত করে গেঁথে দিয়েছিল। সে যা দেখল তা অমানুষিক বলেই হয়তো মানুষের ভাষায় তা সে বর্ণনা করতে পারল না। ওই অনামা ভয়ঙ্করের হাত পা, দেহ বা মুখ কিছুই দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু বালির ওপরে কেউ ভারী ভারী পা ফেলে চললে ঠিক যেমন বালি ছিটকে ছিটকে পড়ে, ওখানেও ঠিক তেমনটাই হচ্ছিল। এর মধ্যে পরেশ ও ছন্দাও সেই অদ্ভুত গা ছমছমে দৃশ্য দেখতে পেয়েছে এবং অনুভবও করতে পেরেছে। আর ওই দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎই ছন্দা একটা চাপা আর্তনাদ করে ওঠে। ওখানে কে এগিয়ে যাচ্ছে কুকারের দিকে? এরপর পরেশই প্রথম সেই অবর্ণনীয় অলৌকিক মোহ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। সে খানিকটা অবিশ্বাসের সুরে সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, হ্যাঁ রে, আমরা কি সবাই হঠাৎ পাগল হয়ে গেছি নাকি? বানিয়ে বানিয়ে সব ভয়ের স্বপ্ন দেখছি। কে ওখানে? কাকে দেখছিলাম? না, কেউ তো নেই। এই চল তো আমার সাথে। পরেশ দ্রুত পায়ে ইকমিক কুকারের দিকে একটু এগোতেই হঠাৎই দুটো ইকমিক কুকারই সশব্দে বালির ওপরে কাত হয়ে পড়ে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে তার ভেতরের খাবার ভরা পাত্রগুলো। আর ঠিক সেই মুহূর্তেই তাদের ওপর দিয়ে বয়ে গেল হাড় হিম করা একটা কনকনে ঠান্ডা বাতাসের ছটকা। হাওয়াটা যেমন হঠাৎ এলো তেমনি হঠাৎ করে চলেও গেল। পরেশ এবার একেবারে হতভম্বের মতো দাঁড়িয়ে পড়ে সবার মুখের দিকে তাকালো। আর একটা কথাও তার মুখ থেকে বেরোলো না। পরেশ আর এগোতে সাহস পাচ্ছিল না, তবে আরও একবার এগোনোর একটু চেষ্টা করতে যাচ্ছিল। আর ঠিক তখনই নৌকোর মাঝির গলা শুনতে পেল সবাই। বাবু, নৌকোয় চলে আসুন! বাবু, নৌকোয় চলে আসুন গো! মাঝে কিছু দেখেছিল কিনা কে জানে, কিন্তু তার ডাকেই সবাই যেন সম্বিত ফিরে পেল।
হেমেন ছন্দার হাত ধরে টেনে নৌকোর দিকে ছুটতে ছুটতে নবীন আর পরেশকেও ডাক দিল। এই পরেশ, নবীন, চলে আয় শিগগির, আর দাঁড়াস না, শিগগির নৌকোয় চল। আয় আয়, তাড়াতাড়ি আয়। সবাই দৌড়তে দৌড়তে গিয়ে নৌকোয় চড়ে বসল। কারোর মুখে তখন আর একটাও শব্দ নেই। ঘণ্টাখানেক গঙ্গার বুকে ভেসে চলল তারা। বালুচর আস্তে আস্তে তাদের চোখের আড়ালে চলে যেতে লাগলো। তারা সকলেই যে সেই চরের কথাই ভাবছিল তাতে আর সন্দেহ নেই, কিন্তু সকলেই এমনই অভিভূত ছিল যে কেউ একটাও কোনো কথা বলতে পারল না অনেকক্ষণ। নৌকো অবশেষে যখন প্রায় হাওড়া ব্রিজের কাছে এসে পড়েছে তখন পরেশ বলল, হ্যাঁ রে, আমরা কি কাপুরুষ নাকি যে ভয় পেয়ে ঊর্ধ্বশ্বাসে এভাবে সবাই চলে এলাম? মাঝি, তুমি নৌকো ফেরাও, আমরা আবার যাব ওই চরে। না বাবু, এখন আর ফেরা যাবে না। যেতে যেতে জোয়ার এসে পড়বে, চর ডুবে যাবে। আর তাছাড়া এখন ওখানে গেলে আর ফেরা যাবে না। না না, ওখানে গিয়ে আর কাজ নেই। চরে যা দেখেছি, আমার আর সেখানে যেতে ইচ্ছেও নেই। মাঝিকে কথা শেষ করতে না দিয়েই ছন্দা বলল। এরপর কেউই আর সেই চরের প্রসঙ্গ তুলল না। নৌকো পাড়ে এসে পৌঁছলে নৌকো থেকে নেমেই সকলের মনে পড়ল তাদের খাওয়া তখনও বাকি। এরপর ছন্দার পরামর্শেই সকলে মিলে ঠিক করল যে তারা চৌরঙ্গীর কোনো একটা হোটেলে গিয়েই খাবারের শোক আর পেটের জ্বালা দুটোই মেটাবে। তবে সকলের মনেই খটকা কয়েকটা রয়েই গেল। খেতে খেতে সারাদিনের প্রতিটা মুহূর্তের প্রতিটা ঘটনার চুলচেরা বিশ্লেষণ করেও তারা সেই বিষয়গুলো নিয়ে কিছুতেই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না। প্রথমত, ইকমিক কুকার দুটো কে ফেলে দিল? দমকা ঝোড়ো বাতাস, ঝড়ের মতো একটা বাতাসের ঝটকা তো তাদেরও গায়ে লেগেছিল, কিন্তু হাওয়ায় তো ওই রকমভাবে ইকমিক কুকার পড়ে যাওয়া সম্ভব নয়। তাহলে তাছাড়া চারিদিকে গঙ্গার মাঝে অত বড় একটা বিস্তীর্ণ চরে ঝোড়ো হাওয়া ওরকম একবার হয়েই থেমে যায়ই বা কি করে? আর বালি উড়িয়ে কে ওখানে ওইভাবে হেঁটে বেড়াচ্ছিল তাকে তো কেউ দেখতে পায়নি চোখে। আর সেই পায়ের দাগগুলো তাহলে এলো কোথা থেকে? হেমেন অবশ্য ভেবেছিল মাঝির গল্পটা ওদের তিনজনকে সে বলবে কিভাবে ওখানে পর পর দুটো মানুষ অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু না। সারাদিনের ঝঞ্ঝাটের পরে নতুন করে সে আর নিজেকে এবং তার বন্ধুদের ভয় পাওয়াতে চায়নি। সে ঘটনার পর বহু বছর কেটে গেছে। কয়েকবার কথা হওয়া সত্ত্বেও ওই দ্বীপে তারা আর কখনো কেউ ফিরে যায়নি। গঙ্গার বুকে সেই নির্জন দ্বীপের রহস্য আজও তাদের কাছে রহস্য হয়েই থেকে গেছে। শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কলকাতার বিজন দ্বীপে অবলম্বনে গল্প নির্জন দ্বীপের রহস্য। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।